আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার এদেশের মাটিতে হবেই, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। গুজব প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতা কামনা। সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবে না বিএনপি, ৭১-এ আওয়ামী নেতাদের মতো ২৪০০ কর্মীদের ফেলে পালিয়েছে হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা প্রস্তুতি, বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের নির্দেশ। কাশ্মীরি বিউটি সোপে ভয়াবহ ভেজাল, নমুনা পরীক্ষায় মিলল কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান, ব্যবস্থা নেবার ঘোষণা বিএসটিআই এর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আশঙ্কা জানান, ভোটের সময় যতই এগিয়ে আসবে পলাতক স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্র ও গুজব ছড়াবে। পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হবেই। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় ঐক্য ধরে রাখা, অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা, তরুণদের সৃজনশীল হিসেবে গড়ে তোলা এবং নারীদের বাধা দূর করে এগিয়ে যাবার দিক নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। গত ৮ মাসে ১৩% রপ্তানি বৃদ্ধি, বন্দরে ৭% কন্টেইনার হ্যান্ডেলিং বাড়া, ২২ মাসের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ৯.২২%, রেমিটেন্স প্রবাহ ২৫% বৃদ্ধি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, হয়রানিমূলক ৬,৯৯৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, বিমান টিকিটের দাম ৫০ থেকে ৭৫% কমার তথ্য তুলে ধরেন। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সকলের প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের উপায় নেই জানিয়ে তিনি বলেন, বাঙালিকে এই কলঙ্ক থেকে মুক্ত হতেই হবে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। পতিত স্বৈরাচার ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে মিথ্যা তথ্য ও গুজবের বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্য ধরে রাখার পাশাপাশি গুজব ঠেকাতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। জাতিসংঘের রিপোর্ট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট। প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
দেশবাসীকে পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারাতে দেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়া ৭১-এর লক্ষ্য হলেও তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। জাতির জন্য অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুরস্কারটা পেলে যে আনন্দ এবং সালাম জানাচ্ছি, যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। তাদের কথা তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। ৭১-এর এই রাতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঢাকায় বিভিন্ন বাসা থেকে বাঙালি জাতির মেধাবী সন্তানদের তুলে নিয়ে হত্যা করা হয়। সেই বীরদের স্মরণে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোক প্রজ্বলন করে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। এতে অংশ নেন সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন দলের শিল্পী, কর্মী এবং নেতারা। এ সময় ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইফট। গণতন্ত্রে বিশ্বাসী না হওয়ায় আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বিএনপি যাতে জনগণের ভোটে ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট মইনুল হাসানের। ১৯৭১-এর ২৫শে মার্চ পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে নিরীহ বাঙালিদের ফেলে তৎকালীন আওয়ামী লীগ নেতারা যেভাবে পালিয়ে গিয়েছিলেন, ২৪-এর গণ অভ্যুত্থানেও শেখ হাসিনা দলের নেতাকর্মীদের একইভাবে ফেলে রেখে পালিয়ে গেছেন। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে একটি মহল বেপরোয়া হয়ে উঠেছে। জনগণের সাড়া না পেয়ে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। এরা বিএনপি সমকক্ষ নয়। যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। নীতি নির্ধারকরা আরো বলেন, সংস্কারের উসিলায় জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে। নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বা
কোনো অপকর্মে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সড়কে নিরাপত্তায় কাজ করবে অতিরিক্ত পুলিশ। এদিকে বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। এবারের ঈদ যাত্রাটা একটু ভিন্ন রকম দেশবাসীর জন্য। সরকারি চাকরিজীবীদের টানা 9 দিনের ছুটি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকা ছাড়ার চাপ বাড়বে। সে সুযোগে বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কা রয়েছে। তবে এবার সেটা হতে দেয়া হবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক, নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেয়। ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরও চেকপোস্টও বাড়ানো হবে এবং বিভিন্ন আবাসিক হোটেল ও বস্তিতে অভিযানও বৃদ্ধি করা হবে। ঈদের সময় মানুষের চলাচল ছড়িয়ে পড়বে সড়ক মহাসড়কে দিনে কিংবা রাতে। সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় তাতে কিছুটা আতঙ্ক আছে মানুষের মনে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঈদের আগে বেতন বোনাস না পেয়ে আন্দোলন করছেন অনেক গার্মেন্টস কর্মী। 27 মার্চের মধ্যে তাদের পাওনা পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, করে আপনি পয়সা দিয়ে তখন হাত খাড়া করেন যে ভাই আমি সব বিক্রি করে দিয়েছি, আর পারবো না। কিন্তু আপনি থাকবেন বড় বড় বাড়িতে, গাড়ি চালাবেন, তো ঈদের কেনাকাটায় ভাসাবিন নিতে যাবেন না, হ্যাঁ, তারপর বলবেন আমার কাছে টাকা নাই। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। তিনি জানান, শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে মামলার প্রস্তুতি নিয়েছিল আইএলও। জানা গেল যে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল, নাহলে মামলা করবে। সেটাকে তারা নিজেরাই এক্সটেন্ড করেছে আপ টু নেক্সট ইয়ার মার্চ। আমাদেরকে বিরুদ্ধে যদি মামলা হয় বা আমাদের বিরুদ্ধে যদি কোনো ইনভেস্টিগেশন হয়, তাহলে বাংলাদেশের আরএনজি সেক্টর থেকে শুরু করে যে কোনো এক্সপোর্ট উইল বি বিগ প্রবলেম। নৌপথে ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। এই সময়ের মধ্যে আমরা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। মহাসড়কের যানজট এবং অতিরিক্ত ভিড় এড়াতে আগে ভাগে বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদের দিন যতই এগিয়ে আসছে, বাস ট্রেনে যাত্রীর চাপ ততই বাড়ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেনের কোনো শিডিউল নেই। নির্দিষ্ট সময়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে সকল ট্রেন। এদিকে আজ থেকে শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম। খায়রুল ইসলামের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ ও খুশিকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করার জন্য নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত ভিড় আর যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে রাজধানীবাসী। উত্তরবঙ্গে যারা যায় তাদের জন্য অনেক কষ্টকর এবং অনেক রাস্তায় জ্যাম থাকে, গাড়িতে জ্যাম থাকে। এজন্য চাচ্ছি যে এরকম ভোগান্তির মধ্যে যাতে না পড়তে হয়। আমি তো ভাবছিলাম টিকিট হয়তো পাবো না, কিন্তু টিকিট পাইলাম। এই যে যাত্রা, বাড়িতে পরিবারের সাথে ঈদটা কাটাবো, এটা তো আমার জন্য খুবই খুশির আর হচ্ছে যে উৎফুল্লিত একটা বিষয়। 144টার মধ্যে টিভিতে পাই নাই, তো একটার মধ্যে কেমনে পাবো? তো খুঁজে একটাবার দিয়ে দেখি, পরে টিভি দেওয়ার লোক কাজ হয়েছে। টিকিটটা আমি অনলাইনেই কাটছি, 2টার দিকে টিকিট ছাড়ছে, তো সাথে সাথেই কাটা লাগছে, না হলে টিকিট আর নাই। সবাই মিলে শ্বশুর শাশুড়ি মা বাবার সাথে ঈদ করব, এটা অনেক ভালো লাগছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানালেন, যথাসময় ছাড়ছে ট্রেন।
পাশাপাশি আজ থেকে শুরু হয়েছে ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি। 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ভৈরবের ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। ট্রেনের যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান রেলওয়ের এই কর্মকর্তা। এনআইডির মাধ্যমে এবং নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে টিকিট ক্রয়ের ব্যবস্থা নিলে কালোবাজারি বা যে কোনো সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে। সেই মোতাবেক আমরা এনআইডির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিটগুলো নিশ্চিত করা হয়েছে। এদিকে এখনও যাত্রীদের চাপ নেই বাস কাউন্টারগুলোতে, অনেকটা অলস সময় কাটাচ্ছেন টিকিট বিক্রেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বারবার ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে বারবার সংগঠনটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রতিবেদন সংশোধন করেনি তারা। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে যেসব ঘটনা ঘটেছে সেগুলো ধর্মীয় বা সংখ্যালঘু নির্যাতনের উদ্দেশ্যে হয়নি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্দেশ্যমূলক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সহায়ক বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে সব ধরনের সংস্কার করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের রিপোর্টটাকে অনেকে টুইট করেন, অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএর সিনেটে বা ইউকের কমন্সে এই রিপোর্টগুলো সাইটেশন করেন। তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন, তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে। বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি। আমরা তাদের কাছে আবারও অনুরোধ করব তারা তাদের রিপোর্টগুলোকে রেকটিফাই করবেন, কারেক্ট করবেন। প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার অন্যদের জন্য একটি বার্তা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি বলেন, এই সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে উল্লেখযোগ্য মানব সম্পদ উন্নয়ন, অর্থনীতি এবং কারিগরি সহযোগিতা, সংস্কৃতি ও ক্রীড়া, গণমাধ্যম, অর্থনৈতিক অঞ্চল এবং স্বাস্থ্য খাত। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং চিস্তা প্রকল্প ইস্যু নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন ও থাইল্যান্ড সফরকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সচিব। চীন থেকে ফিরে আগামী 3 বিমস্টেক শীর্ষ সম্মেলনে 3 এপ্রিলে যোগ দিতে থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়ে একটা বার্তা আমরা দিচ্ছি। বিউটি সোপের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরান গোট মিল্ক সোপের বিরুদ্ধে। খাঁটি ছাগলের দুধ ও কাশ্মীরের জাফরান দিয়ে সাবান তৈরির কথা বললেও নমুনা পরীক্ষায় মিলেছে কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান। বিএসটিআই-এর সনদের আড়ালে নিম্নমানের সাবান উৎপাদন এবং বাজারজাত শাস্তিযোগ্য অপরাধ বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম। তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। অনেক কাস্টমারই জানান তাদের অনেক ডিপ স্পট, মেস্তা পর্যন্ত তাদের স্পটটা কমে যাচ্ছে, তাদের পিম্পলের দাগ কমে যাচ্ছে, পিম্পল কমে যাচ্ছে কারণ টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে। আর কজিক অ্যাসিডের কারণে কিন্তু 2 থেকে 3 শেড পরিমাণ আপনার স্কিনটা আগের থেকে ব্রাইট হবে। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে মানুষের আকর্ষণ সৃষ্টি করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ, যেখানে এক সাবানেই রং ফর্সা হবে। বাড়তি প্রলোভন হিসেবে রাখা হয়েছে 2টি আইফোন 16 পাওয়ার সুযোগ। ফার্স্টে আমাদের ক্যাম্পেইনে ছিল একটা আইফোন, বাট দিস টাইম ডাবল ধামাকা। বিজ্ঞাপনের এমন তথ্য যাচাই বাছাই করতে অনুসন্ধানে নামে এটিএন বাংলা। সাবান সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানটির
বসুন্ধরা সিটির শোরুম থেকে। বসুন্ধরা শপিং মল থেকে নিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়া সাবান নিলাম। এটা নাকি ভালো, ইদানিং ফেসবুকে অনেক রিভিউ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরাও নিলাম কি ফল পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএসটিআই এর কার্যালয়ে। কয়েকদিন পর সাবানের নমুনা রিপোর্টে দেখা যায় ভয়াবহ প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সাথে। ওনারা ডিক্লেয়ার করেছে যে এই সাবানের মধ্যে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে মিনিমাম 70%। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমরা টেস্ট করে 21.32% আমরা ফ্যাট পেয়েছি। উপস্থাপিত মান, এটা মানহীন তো বলবো, একেবারে জঘন্য প্রকৃতির মান। কাপড় ধোয়া সাবানের মধ্যেও কিন্তু আপনার এর চাইতে মিনিমাম 40% থাকতে হয়। শুধু পণ্যের মানে নয়, মোড়কজাতকরণেও প্রতারণা রয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক। তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে, এই তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশন নাই, এটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। এইভাবে যদি এটা বাজারজাত হয়, এটা রীতিমতো ভোক্তা সাধারণকে প্রতারণা করা হচ্ছে। নিম্নমানের উপাদানে সাবান প্রস্তুত ও বিএসটিআই এর শর্ত না মানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। হাজার হাজার মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে, সে অর্থলিপ্সু না হলে এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা তাদেরকে একটা শোকজ, আমাদের কারণ দর্শানো নোটিশ যাবে, এরপরের দিন থেকে তাদেরকে বলা হবে যে বাজারের সমস্ত পণ্য নিজ দায়িত্বে আপনারা এটাকে তুলবেন এবং ডেস্ট্রয় করবেন। তৃতীয়ত হচ্ছে তার এই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাকে আর বাজারজাত করতে পারবে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ। আসামের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের সাথে গোলশূন্য ড্র করেছে হাভিয়ার কাব্রেরার দল। বাংলাদেশ না জিতলেও নিজের অভিষেক ম্যাচে প্রাণবন্ত ফুটবল খেলেছেন হামজা চৌধুরী। পরাগ আরমানের রিপোর্ট। ফ্ল্যাগটা উঠিয়েছিলেন, একজন হামজা চৌধুরীর উপস্থিতি পাল্টে দিল নরবরে বাংলাদেশ ফুটবল দলের দৃশ্যপট। ভারতীয়দের চোখে চোখ রেখে লড়াই করল লাল সবুজের দল। তাতে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ভারতকে রুখে দেওয়ার পাশাপাশি একটি পয়েন্টও ছিনিয়ে নিল বাংলাদেশ। জার্সিটা পেয়ে খুশি না 1 পয়েন্ট পেয়ে খুশি? এটা সম্ভবত রাকিবের ঈদের উপহার। সুনীল ছেত্রী গোল করতে পারেননি। হামজা চৌধুরী শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসেননি, যেন বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাস বাড়ানোর ঔষধ হয়ে এসেছেন। তার ছোঁয়ায় পাল্টে যায় লাল সবুজের দল। মাঝ মাঠে দাপট দেখিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে ভারতের গোলমুখে। 11 মিনিটে সহজ সুযোগ মিস করেন হৃদয়। 18 মিনিটে ডি বক্সের ভিতর থেকে মাথায় বল ছোঁয়াতে পারেননি ইমন। তবে ভারতও বসে থাকেনি, তারাও আক্রমণ করে বাংলাদেশের সীমানায়। ভারতীয়দের টানা 2 প্রচেষ্টা একাই রুখে দেন গোলকিপার মিতুল মার্মা। সেখানে উদান্তা সিং এর শটটা শাকিল আহাতুবু ঠেকিয়েছিলেন। প্রথমার্ধের আক্রমণের ধার ছিল বাংলাদেশেরই। হামজা চৌধুরীর পরশে জিতার স্পৃহাও বাড়ে কাবরেরার দলের, কিন্তু কাজে লাগানো যায়নি। উল্টু তপু বর্মনের ইনজুরি শঙ্কা বাড়ায় বাংলাদেশ শিবিরে। গল্পটা অন্যরকম হতে পারত। বিরতি থেকে ফিরে স্বাগতিক ভারত যেন উজ্জীবিত, নাড়িয়ে দেয় তারা বাংলাদেশের রক্ষণ প্রাচীর। তবে কাজের কাজটা করতে পারেননি সুনীল ছেত্রীরা। 89 মিনিটে ফয়সালের কামান দাগানো শট ঠেকিয়ে দলকে বাঁচান ভারতের গোলকিপার। খেলা শেষের ইনজুরি টাইমে রকিবের অমার্জনীয় মিস গোল পেতে দেয়নি বাংলাদেশকে। শেষ বাঁশি বাজার সাথে সাথে বাগে পেয়েও ভারতকে হারাতে না পারার আফসোসে পড়ে বাংলাদেশ শিবির। হয়তো 3টা পয়েন্ট নিয়ে বাড়ি ফেরা যেত। আগামী নভেম্বরে ফিরতে পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ভারত। পরাগ আরমান, এটিএন বাংলা। এশিয়ান পেইন্টস প্রথমবারের মতো দেশে নিয়ে এলো নন স্টিক পেইন্ট। বাড়ি রাঙাতে এখন আর সাধারণ প্লাস্টিক পেইন্টের ওপর নির্ভর করতে হবে না। এশিয়ান পেইন্টসের নন স্টিক ইমালশন রঙের প্রযুক্তিতে দিচ্ছে নতুন মাত্রা। নতুন এই উদ্ভাবনী উন্নত এবং আধুনিক প্রযুক্তি দিয়ে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে তারা সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। রঙের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এশিয়ান পেইন্টস। দেশে প্রথমবারের মতো তারা নিয়ে এলো ননস্টিক পেইন্ট। আলট্রা ননস্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে একেবারে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল পরিষ্কার করা নিয়ে নেই কোনো বাড়তি টেনশন। আরও ভালো খবর হলো এই পেইন্ট পাওয়া যাচ্ছে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে।
আলট্রা ননস্টিক পেইন্টের ইন্টেরিয়র ভেরিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় গ্রাহকের দেয়ালকে করবে 5 গুণ বেশি মসৃণ, পাশাপাশি দিবে 2 গুণ বেশি উজ্জ্বলতা। এছাড়া প্রাণবন্ত রঙের শেড থাকায় দেয়ালে নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা দিচ্ছে এই পেইন্ট। 5 বছরের পারফরমেন্স ওয়ারেন্টির জন্য গ্রাহকরা ননস্টিক পেইন্টে যে আস্থা রাখবেন এতে কোনো সন্দেহ নেই। এই পেইন্টের এক্সটেরিয়র রেঞ্জ আরও এক ধাপ এগিয়ে, যেখানে ব্যবহৃত হয়েছে ডার্ক পিঙ্ক আপ রেজিস্ট্যান্স ও ওয়েদার গার্ড প্রযুক্তি। এই প্রযুক্তি যে কোনো আবহাওয়াতে দেয়ালের ক্ষতি হতে দেয় না, একই সাথে বাহিরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। এমনকি এই এক্সটেরিয়র পেইন্টেও 5 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি রয়েছে। এশিয়ান পেইন্টস বিশ্বাস করে এই উদ্ভাবনী ইমালশন ঘরের ভেতরে ও বাইরে উভয় দেয়ালের জন্যই নতুন মাত্রা নিয়ে এসেছে। প্লাস্টিক পেইন্টে আটকে না থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে ননস্টিক পেইন্ট ব্যবহার করে আধুনিক রঙের দুনিয়ায় নিজেদের নাম লেখাবেন সচেতন নাগরিকরা, এমনকি প্রত্যাশা এশিয়ান পেইন্টসের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছায়ানটের প্রতিষ্ঠাতা, সদস্য ও সভাপতি সঞ্জিদা খাতুন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 3টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। মৃত্যুকালে সঞ্জিদা খাতুনের বয়স হয়েছিল 91 বছর। বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলে কিংবদন্তি তুল্য গবেষকের চোখে বিস্ময় জাগানিয়া ব্যক্তিত্ব ছিলেন সঞ্জিদা খাতুন, যার জীবন কেটেছে বাঙালির আত্মপরিচয়ের সুলুক সন্ধানে। আগামীকাল দুপুর 12:30টায় ছায়ানটে সঞ্জিদা খাতুনের মরদেহ নেওয়া হবে বলে জানিয়েছেন তার ছেলে পার্থ তানভীর নবেদ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারের এমবিবিএস পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করেছে আদ্দিন মেডিকেল কলেজ। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে পাশের হার 82%। অন্যদিকে বসুন্ধরা আদ্দিনে পাশ করেছে 94% শিক্ষার্থী। যেখানে এমবিবিএস পাশ করাই দুরূহ, সেখানে 85%-এর বেশি নম্বর পেয়ে 26 জন অর্জন করেছে বিরল অনার্স মার্কস। সংশ্লিষ্টরা বলছেন, এমন সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম আর শিক্ষার্থীদের কঠিন অধ্যাবসায়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এবারের প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় অংশ নেন আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ এবং বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের 144 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 123 জন। প্রতিষ্ঠান দুটির গড় পাশের হার 86%। শুধু তাই নয়, 85%-এর বেশি নম্বর পেয়েছেন দুই কলেজের মোট 26 জন দেশি বিদেশি শিক্ষার্থী। সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত দেশি বিদেশি সব ধরনের স্টুডেন্টসের একসাথে কম্পিটিটিভ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের বাচ্চারা অ্যানাটমিতে 18টা অনার্স পেয়েছে, ফিজিওলজিতে 1টা, এবং কৃতিত্বের সহিত সকল বিষয়ে 82% এবং শুধু আমার অ্যানাটমি সাবজেক্টে 96% পাস করেছে। জুলাই বিপ্লবের সময় আমাদের বাচ্চাদের লেখাপড়া খুব হ্যাম্পার হয়েছে, সেটা পোষায় নেওয়ার জন্য আমরা 4 মাস এক্সট্রা ক্লাস নিয়েছি। শিক্ষার্থীরা বলছেন, হাতে কলমে উন্নত ও আধুনিক পাঠদানের কারণেই এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা যখন দেখে দেখে পড়ি, যখন আমাদের মডেল আছে, যে স্কেলেটন আছে, এগুলোতে যখন আমরা দেখে দেখে পড়ি, এগুলো অনেক সহজ হয়। আর ব্যাপারগুলো the teachers and professors who have been constantly guiding us throughout this year. MBBS is a really tough job and they make this first professional is too hectic also, but they make it very easy. কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান জানিয়েছেন, ছোট ছোট গ্রুপে শিক্ষার্থীদের ভাগ করে বিশেষ পাঠদান পদ্ধতি অনুসরণ করায় সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হচ্ছে। যারা পিছনে পড়ে থাকে তারাও যাতে উঠে আসে, সেই জন্য বিশেষ শ্রম দেওয়া হয়। তো আমরা সকলের জন্য চেষ্টা করি এবং আমরা এই যাতে করে ভালো রেজাল্ট হয়। গ্রামে গঞ্জে এখনো অনেক ডাক্তার প্রয়োজন, যেখানে যে আমাদের ডাক্তাররা সার্ভিস দিতে পারবে, অনেক স্কোপ আছে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা। রোববার পরীক্ষার ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহাসিক আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর এই আয়োজনে উপস্থিত ছিলেন কমিটির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম নীরব। এ সময় বক্তব্য রাখেন মসজিদের খতিব
পেশ ইমাম সহ অন্যান্য নেতারা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তিতাস গ্যাস প্রধান কার্যালয়ের মসজিদে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস গ্যাস টি&টি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা। এছাড়াও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম। কালার্স মাল্টিমিডিয়া স্বাধীনতা স্মৃতি পদক 2025 প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রমনার বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা সম্প্রচার তাশরিক আহমেদ। এবারের কালার্স মাল্টিমিডিয়া স্বাধীনতা স্মৃতি পদক পেয়েছেন চিকিৎসা সেবায় ডাক্তার মানার হাফিজ শিকদার, তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, অভিনয়ে জান্নাতুল স্বর্ণা, সঙ্গীতে ইবনাত সালমা, সংবাদ পাঠে এটিএন বাংলার অনামিকা হাসান পুনম, উপস্থাপনায় লিজা জাহান, মডেলে ববিতা ইসলাম পুতুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন কালার্স মাল্টিমিডিয়ার পরিচালক নাজমুল খান। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। বিপদে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তামিম ইকবাল। নিজের শারীরিক অবস্থা তুলে ধরতে গিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত আর সকলের দোয়ায় ফিরে এসেছেন তিনি। এদিকে সাভারে কেপিজে হাসপাতালের পরিচালক বলেছেন, তামিম এখন শঙ্কামুক্ত, তবে ক্রিকেটে ফিরতে তার 3 মাস সময় লাগবে। রিপোর্ট SM আশরাফের। করে বাংলাদেশের ওপেনার লেখেন, হৃদয়ের স্পন্দনই সবাইকে বাঁচিয়ে রাখে, কিন্তু সেই স্পন্দন যে ঘোষণা না দিয়ে থেমে যেতে পারে দিনের শুরুতে তিনিও তা ভাবেননি। জীবন আসলেই ছোট উল্লেখ করে তামিম বলেন, এই ছোট জীবনে সবাই যেন বিপদে সবার পাশে দাঁড়ায়। সুখবর দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, যে শঙ্কা নিয়ে তামিম ইকবাল ভর্তি হয়েছিলেন তা কেটে গেছে, তিনি এখন খাওয়া দাওয়া করছেন। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন, 3টি স্টেট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন, তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, যে রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। তবে এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না তার, আগামী 3 মাস নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে, এরপরই বোঝা যাবে খেলায় ফেরার মতো অবস্থায় আছেন কিনা তিনি। ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে, তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। সোমবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। এরপর তার সুস্থতায় পুরো ক্রিকেট বিশ্ব প্রার্থনায় বসে, আর সেই প্রার্থনাতেই হয়তো তিনি ফিরে এসেছেন সবার মাঝে। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার এদেশের মাটিতে হবেই, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। গুজব প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতা কামনা। সেনাবাহিনীকে বিতর্কিত হতে দেবে না বিএনপি, ৭১-এ আওয়ামী নেতাদের মতো ২৪০০ কর্মীদের ফেলে পালিয়েছে হাসিনা, মন্তব্য মির্জা ফখরুলের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা প্রস্তুতি, বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের নির্দেশ।
কাশ্মীরি বিউটি সোপে ভয়াবহ ভেজাল, নমুনা পরীক্ষায় মিলল কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান, ব্যবস্থা নেবার ঘোষণা বিএসটিআই এর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।